হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা অ্যাট ফার্স্ট স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ, যেটাকে বাংলায় বলা হয় শতকরা। আজকে ক্লাস নাম্বার 6 এবং পার্ট নাম্বার 6। এর আগে যে 5টা ক্লাস হয়ে গেছে, আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের। এই যে ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ যে ডিটেলসে ক্লাস চলবে তার একটা প্লেলিস্ট আছে, তো তোমরা প্লেলিস্টে যাও, দেখো এই আগে যে 5টা ক্লাস হয়েছে বা এরপর যা কিছু ক্লাস হবে সব ওই প্লেলিস্টের মধ্যে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসের ওপর হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষাতে এই ক্লাসটা চলে, ঠিক আছে। যারা জানো না তাদেরকে বলে দিই, মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবার এই ক্লাসটা চলে এবং এই ক্লাসে যে পিডিএফ, সম্পূর্ণ পিডিএফটা আপলোড করে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে অবশ্যই যুক্ত থাকো। টেলিগ্রাম চ্যানেলের ক্লাসের শেষে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এবার অনেকে বলছে স্যার এতদিন ক্লাস আসে, এতদিন মানে মাঝখানে একটা সপ্তাহ ক্লাস আসেনি, একটা সপ্তাহ সোম থেকে শুক্র। এর কারণ হচ্ছে প্রথম কথা মকর সংক্রান্তি ছিল এবং তার জন্য ঘুড়ির মেলা চক্করে প্রচণ্ড বক্স টক্স বাজে, তো সেই সাউন্ড প্রবলেম হলে তো ক্লাস নেওয়া যায় না, প্রথম প্রবলেম তো এটা। আর সেকেন্ড, আমাদের ঐতিহাসিক ফর্ম যে বেরিয়েছে এএলপি 2024-এর, আরআরবি এলপি 2024 যে ফর্ম বেরিয়েছে, সত্যি ঐতিহাসিক ফর্ম। সেটা আসার পরে বুঝতেই পারছো স্টুডেন্ট টিচার মানে সবাই এক প্রকার হ্যাপাজার্ড হয়ে গেছে, সব ডিপ্রেস হয়ে গেছে এক প্রকার বলতে পারো। তো সেসব নিয়ে ভিডিও, তারপর ফর্ম ক্যান্সেল হয়ে যাবে কিনা, বাড়বে কিনা, পেপার কাটিং, এইসবের চক্করে আরও কটা দিন চলে গেছে। তো সেই সব জন্য একটা সপ্তাহ ক্লাস মাঝখানে বন্ধ হয়েছিল, তো এরপর থেকে কন্টিনিউ চলবে, ক্লাস বন্ধ থাকবে না, ঠিক আছে। চলো, তো আমি ভিডিও শুরু করার আগে তোমরা জানো যে আমি 5টা করে হোমওয়ার্ক তোমাদের দিই এবং ক্লাসের শেষে সেই হোমওয়ার্কগুলো যারা অ্যান্সার দেয় প্রত্যেকের আমি নাম ক্লাস শুরু করার আগেই দেখাই, তারপর আমি ক্লাস শুরু করি। তো আগে সেই নামগুলো দেখাবো কারা কারা কমেন্টে রিপ্লাই দিয়েছে, মানে হোমওয়ার্কে রিপ্লাই দিয়েছে, তারপর আমি ক্লাস শুরু করব। আর দেখো কমেন্ট যারা করো প্রত্যেককে আমি রিপ্লাই দেবো, সেটা তো কনফার্ম, কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার যারা দেবে তাদেরকে নাম আমি শো করব। দেখো এখানে তন্ময় ঘোষ 1875 এ অ্যান্সার দিয়েছে, আর এখানে সুশান্ত এ দিয়েছে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু দেখো এখানে এ 1-এর বি দিয়েছে, তো 1-এর এ দিয়েছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার 1-এর বি, ঠিক আছে। 1-এর এ কিন্তু এখানে অ্যান্সার হবে না। আমি আমি ম্যাথটা, যে 5টা ম্যাথ হোমওয়ার্ক ছিল আমি করাবো, তো তোমরা মানে অ্যান্সার দেওয়াটাই বড় ব্যাপার, এখানে যে অ্যান্সার দিয়েছে এরা এটা সবথেকে বড় ব্যাপার। তো আমি ম্যাথ যখন করিয়ে দেবো তখন ডিটেলস তোমরা কনসেপ্ট বুঝে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। তো চলো আজকের যে হোমওয়ার্কগুলো ছিল সেখান থেকে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করছি। আর আজকে আশা করি পার্সেন্টেজের যে চ্যাপ্টারটা চলছে না এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো শেষ হয়ে যাওয়ার পর কি প্ল্যান আছে আমার সেটা তোমাদের আমি ক্লাসে শেষে বলবো, ঠিক আছে। তো শেষ পর্যন্ত ক্লাসে দেখবে আর চেষ্টা করো 1.5x কি 1.75x স্পিডে দেখা, যাতে ক্লাসটা কমপ্লিট দেখে এবং অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারো, ঠিক আছে। আর চ্যাপ্টারটা বললাম শেষ হবে এবং এরপরে তোমাদের জন্য একটা দারুণ প্ল্যানিং আমি ঠিক করে রেখেছি, যেটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, যেটা আমি ক্লাসের শেষে তোমাদের বলছি। দেখো এটা ফার্স্ট হোমওয়ার্ক ছিল, এটার অ্যান্সার কী হবে বলো। যদি ওয়াইয়ের 90% এক্স হয় তাহলে এক্সের কত শতাংশ ওয়াই হবে বলো। ভেরি ইজি, কিন্তু বলেছি কনসেপ্ট জানা প্রয়োজন বা ট্রিক্সের সাথে করতে হবে, কারণ আমাদের অল্প সময়ের মধ্যে কোশ্চেনটা নামাতে হবে। আমরা ডাইরেক্ট দেখব যে ওয়াইয়ের 90% সমান এক্স, তাহলে এক্স সমান আমাদের বলে দিচ্ছে ওয়াইয়ের 90%। তো ওয়াইয়ের 90% মানে কত? 90% মানে 9/10। আমি ডাইরেক্ট করতে পারি কিন্তু, কারণ 90% কথাটা মানে কি 90%, এই পার্সেন্ট যখন উঠে যায় তখন কি হয়, নিচে 100 চলে আসে, এই শূন্য কেটে যায়, মানে কি পড়ে রইলো 9/10। তো আমি ডাইরেক্ট কিন্তু এখানে 9/10 লিখতে পারি 90%-এর জায়গায়। তার মানে আমার এটা কি এলো 9y/10। তাহলে এক্সের ভ্যালু কত এলো 9y/10, তাই তো। আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, এক্সের ভ্যালু 9y/10। আমি যদি ওয়াইটাকে নিচে নামিয়ে নিয়ে চলে আসি, ওয়াইটাকে যদি নিচে নামিয়ে নিয়ে চলে আসে তাহলে কী হবে, x/y হয়ে যাবে, আর এখানে কি পড়ে থাকবে 9/10 পড়ে থাকবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে আসল খেলা। দেখো এখানে আমি ডাইরেক্ট এক্সের ভ্যালু 9 মেনে নিতে পারি, কি বললাম, ডাইরেক্ট এক্সের ভ্যালু এখানে 9 মেনে নেবো আর ওয়াইয়ের ভ্যালু এখানে 10 মেনে নেবো, ঠিক আছে। এক্সের ভ্যালু এখানে 9 মেনে নেবো, ওয়াইয়ের ভ্যালু এখানে 10 মেনে নেবো। এটা হয়, এখানে বলো না স্যার এটা কেন হচ্ছে। এই ম্যাথগুলোর এটাই রুলস, এটাই নিয়ম। ওপরেরটাকে ওপরের ভ্যালু মেনে নেবো, নিচেরটাকে নিচের ভ্যালু মেনে নেবো। তাহলে অ্যান্সারটা কী হবে বলেছে, তাহলে এক্সের কত শতাংশ ওয়াই হবে। আমি কি বলেছি, যার বলবে সেই জিনিসটাকে আমি নিচে রাখবো। এক্সের কত শতাংশ বলেছে, এক্সটাকে আমি বলেছিলাম না 100-র মধ্যে 50 পেয়েছো, 100-র মধ্যে পরীক্ষায় 30 পেয়েছো, যতর মধ্যে বলবে সেই জিনিসটাকে নিচে রাখতে হবে এবং যত পেয়েছো
যার কথা বলবে সেটাকে ওপরে রাখবো। তো এখানে বলেছে এক্সের কত শতাংশ, তো এক্সটাকে আমি নিচে রাখবো আর ওয়াইটাকে আমি উপরে রাখবো। শতাংশ বলেছে, পার্সেন্টেজে চেয়েছে না, তাহলে কি করব, 100 দিয়ে গুণ করে দেবো। ওয়াইয়ের ভ্যালু এখানে কত আছে 10 আর এক্সের ভ্যালু 9, তো সেটাই আমি লিখব। তাহলে কত হয়ে গেল 1000/9। এখানে তুই 100 এখানটা দেখো দুটো অপশান খুব কাছাকাছি দিয়েছে, কারণ দিয়েছে কি এখানে কেউ যদি 100/9 ভেবে থাকো তাহলে কিন্তু অ্যান্সার ভুলে যাবে, 1000/9 আছে, তাই কিন্তু 111.1 হবে, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার বিয়েরটা। এবার তোমরা ভাবছো যে স্যার এত বড়োভাবে কি আমাদের পরীক্ষায় করতে হবে, কখনোই না, তোমাদের এটা করতে খুব জোর হলে 10 সেকেন্ড টাইম লাগবে। কেন 10 সেকেন্ড টাইম লাগবে, কারণ বাকিটা মুখে মুখে হবে না। এক্সের ভ্যালু ওয়াই 90%, আমরা মনে মনে ভেবে নেবো 90% মানে 9/10, তাহলে 9y/10, 9y/10 যদি হয় তাহলে x/y সমান 9/10, মানে এতটা পর্যন্ত আমরা মুখে করে নেবো। তাহলে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটুকু লিখলাম, ধরো একটা লাইন কি দুটো লাইন লিখতে হলো, তারপর ডাইরেক্ট এখানে কি করব, এইসব তো করার প্রয়োজনই নেই, ডাইরেক্ট আমরা জানি যে এক্সের কত শতাংশ বলেছে, তারপরে নিচে এক্সের ভ্যালু হবে, ওপরে ওয়াইয়ের ভ্যালু হবে, ইন্টু 100 করবো, কেন, পার্সেন্টেজ করার জন্য। বোঝা গেল, এইটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হোমওয়ার্ক দেখো। বলছে স্যামের মার্কস দিব্যার মার্কসের চেয়ে 25% বেশি। দিব্যার কত পার্সেন্ট নাম্বার স্যামের মার্কের চেয়ে বেশি, মার্কের চেয়ে কম, বলো। দেখো এখানে সর্বপ্রথম যেটা দিয়েছে না, একটাই ডেটা দিয়েছে, সো এই ডেটাটা ধরে আমরা কাজ করব। 25% মানে আমরা কি জানি 1/4। এখানে জিজ্ঞাসা করুন আবার কি করে এলো, তাহলে ফার্স্ট থেকে ক্লাস দেখতে হবে। 25% পার্সেন্ট হাঁটালে কি জানি, নিচে আসে 100, তাহলে 25/100 মানে কত, কাটাকুটি হয়ে যাবে, 25 আর 100 মানে 1/4। এখানে এরপর আমাকে যেটা দেখে নিতে হবে, সেটা এখানে দেখতে হবে যে কার মার্কসটা বেশি বলেছে, দিব্যার মার্কস বেশি না স্যামের মার্কস বেশি। দেখো বলছে দিব্যার কত পার্সেন্ট নাম্বার স্যামের মার্কের চেয়ে কম, স্যামের মার্কের চেয়ে কম, তার মানে কি স্যাম এখানে বেশি। আমি ধরো দুটো নাম এখানে লিখে নিলাম, স্যাম আর দিব্যা, ঠিক আছে। আমি এখানে পরিষ্কার বুঝতে পারছি যে স্যামের মার্কের চেয়ে কম যখন বলেছে স্যামের মার্ক বেশি, তাহলে আমি এই নিচে যেটা আছে সেটাকে ধরবো দিব্যার মার্কস, আর এখানে বেশির কথা বলেছে তাই 1-এর সঙ্গে 4টা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, স্যামের হয়ে যাবে 5 মার্কস। আমি আবার বলছি যদি বুঝতে না পারো, দেখো এখানে আমি আগের দিন থেকে বলে যাচ্ছি, যদি বেশির কথা বলে, ইনক্রিজের কথা বলে, বাড়ার কথা বলে, তাহলে কি করব, ওপরের এটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, ওপরের এটা যোগ হয়ে যায়। যদি কমার কথা বলতো তাহলে 4-এর থেকে একটা আমি বিয়োগ করতাম, তাহলে আমার 3 হয়ে যেত। এখানে বলেছে স্যামের মার্কের চেয়ে কম, মানে এখানে কিন্তু 25% বেশি। দেখো বলেছে স্যামের মার্কস দিব্যার মার্কের চেয়ে 25% বেশি, তাহলে দিব্যা যদি 4 হয় তাহলে স্যাম হবে 4 + 1 5 হয়ে যাবে। বোঝা গেল। এখানে আমাকে একটা কথা বলো, বলছে যে দিব্যার কত পার্সেন্ট নাম্বার স্যামের মার্কের চেয়ে কম, তোমরা বলো কত কম, এখানে কত কম আছে বলো। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1 কম, পার্সেন্টেজ ছেড়ে দাও, এখানে কত কম, স্যামের থেকে দিব্যার 1 কম। চলো এবার বলছে কার থেকে কম, স্যামের মার্কের চেয়ে কত কম, তাহলে পার্সেন্টেজ যখন আমরা বার করব নিচে স্যাম আসবে, স্যামের কত আছে, স্যামের আছে 5, কত কম 1 কম, পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করব, কাটাকুটি করব, 20% হয়ে যাবে এখানে আমার রাইট অ্যান্সার। 20% রাইট অ্যান্সার, মানে যারা 2-এর দিকে এ অ্যান্সার করেছো তারা একদম সঠিক অ্যান্সার করেছো। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে স্যাম আর দিব্যার মানে এইরকমই যখন কোনো কোশ্চেন দেবে যে এর থেকে এত কম, ওর থেকে কত পার্সেন্ট কম, আগে দেখে নেবো রেশিওতে বার করে আমরা কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর নিচে কার মার্কস আসবে, যার থেকে বলবে, যার মধ্যে বলবে। তো এখানে দেখো স্যামের মার্কের চেয়ে বলেছে, তো স্যামেরটা ওই জন্য নিচে এলো, আর যতটা কম সেটা উপরে এলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 62% পেয়েছিলেন এবং এত ভোটে নির্বাচনে জয়ী হন। কোনো ভোট অবৈধ ঘোষিত না হলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত। দেখো চেষ্টা করো, আগে ভিডিওটা পজ করো তোমরা, তারপর নিজেরা চেষ্টা করো, তারপর আমার সাথে মেলাও। এখানে আমি টোটাল যে ভোট সেটা আমি ধরে নেবো কত, 100%। টোটাল আমি কত ভোট ধরে নেবো, 100%, ঠিক আছে। বলছে একজন প্রার্থী মোট ভোটের 62% পেয়েছিলেন, তো এখান থেকে একজন পেয়েছে 62%, তাহলে একটা কথা বলো অপরজন কত পেয়েছে, এটা আগে ক্লিয়ার করো। তোমরা এটা আগে ক্লিয়ার করো যে এখানে কত পেয়েছে, বাকিরা কত পেয়েছে, মানে বাকি যে ভোট পেয়েছে,
অবশ্যই 100 থেকে 62 বিয়োগ করে দেবো, 38% ভোট পেয়েছে। কি বললাম, 100 থেকে 62 বিয়োগ করে দেবো, 38%। এবার বলছে এত ভোটে নির্বাচনে জয়ী হয়। ঠিক আছে, এখানে জয়ীর কথা বলছে, এখানে কিন্তু ভুল করে কেউ ভাববে না এ 62% পেয়েছে মানে এ জয়ী, তার মানে 62% সমানই হচ্ছে 35,640, তা কিন্তু বলেনি। ভালো করে কোশ্চেনটা পড়বে। বলেছে প্রার্থী মোট ভোটের এত পার্সেন্ট পেয়েছিলেন এবং এত ভোটে নির্বাচনে জয়ী হয়েছে। ভোটে কোনো ভোট অবৈধ ঘোষিত যদি না হয়, কোনো ভোট এখানে অবৈধ নয়, তাহলে প্রদত্ত ভোটারের সংখ্যা কত? প্রদত্ত ভোটার তো আমরা 100% ধরে নিয়েছি, তার মানে আমাকে বার করতে হবে 100%-এর ভ্যালু। ঠিক আছে, এটা কথা বলো এর থেকে কতটা ভোট কম পেয়েছে, বা আমি অপর পক্ষে একটা লাইন বলতে পারি যে এর থেকে এখানে জয়ী হয়ে বলছে, তো কত পার্সেন্ট এক্সট্রা পেয়েছে ভোট এখানে? স্যার 62 থেকে 38 বিয়োগ করতে হবে, এখানে দেখছি আমরা 24% ভোট এ বেশি পেয়েছে। আর এখানে এই লাইনটাই বলেছে যে এত ভোটে নির্বাচনে জয়ী হয়, এত ভোটও এক্সট্রা পেয়েছে। এটা কিন্তু বলেনি 62% মানে সে এত ভোট পেয়েছে। এই লাইনটা ভালো করে খেয়াল করবে, ভোটে নির্বাচনে জয়ী হয়, এত ভোটে জয়ী হয়। ধরো তুমি পেয়েছো 5 নাম্বার, আমি পেয়েছি 3 নাম্বার, তুমি 2 নাম্বারে আমার থেকে এগিয়ে, এটা কিন্তু বলছে না যে 5 নাম্বারে এগিয়ে, না, তুমি 5 পেয়েছো কিন্তু এগিয়ে কতটা আমার থেকে? 2 নাম্বার এগিয়ে। ঠিক সেই রকমই এখানে কোশ্চেনটা বলেছে যে এত ভোটে নির্বাচনে জয়ী হয়, তার মানে আমি বলতে পারি এই 24%, এই 24% মানেই হচ্ছে 35,640। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই লাইনের স্টুডেন্টরা বুঝতে ভুল করে বলে এটা ভুল হয়ে যায় কোশ্চেনটা। 24% মানে 35,640। জানতে কি চাই মোট ভোটের সংখ্যা কত, প্রদত্ত ভোটের সংখ্যা, তো আমরা জানি 100%, তো 100%-এর ভ্যালু কী হবে? কাটাকুটি করব, 35,640 বাই 24 ইন্টু 100। দেখো এখানে তো কোনো উপায় নেই, কাটাকুটি করতে হবে। ধরো 24 দিয়ে ডাইরেক্ট আমি কাটবো। আমি তোমাদের নামটা মুখস্থ করতে বলেছিলাম, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 20 পর্যন্ত কিউব। যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু অসুবিধা আছে। 25 1 25, 24 1 24, তার মানে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি মুখে মুখে করলে হয়তো তোমাদের অনেকে প্রবলেম হয়ে যাবে। 24 1 24, 1 1 16, 24 4 96, 0 2, এখানে 4 বসে যাবে, 24 8 চালিয়ে দিই, 4 8 32, 2 হাত থেকে 3, 8 দুগুণে 16, 17 18 19, 2 192, 2 এখানে আসছে 1, তাই তো, আর এখানে 20, 24 5 120, তার মানে 1485, 120 1485 হচ্ছে, তো কাটো 1485। তো কাটাকুটি করে আমরা এটা গুণ করে দাও, 148500। দেখো আমি যদি পুরোটা না করতাম না তাও একটা প্রসেস ছিল, তোমাদের দেখাই, দেখো এটা মুছে দিই আমি যদি পুরোটা নাও আমি যদি পুরোটা নাও করতাম একটা প্রসেস ছিল। কী প্রসেস ছিল? আমার জিনিসটা এরকম ছিল, ক্যালকুলেশনগুলো কতটা শর্টে তোমরা করতে পারছো এটা ইম্পর্ট্যান্ট, এটা শিখতে হবে। জিনিসটা এরকম ছিল তো, ঠিক আছে। এবার তোমরা কি করো, সিম্পল এটার সঙ্গে এটা গুণ করে দাও, এই গুণটা তো মুখেই হয়ে যাবে, 35,640 আর এখানে দুটো শূন্য, নিচে 24 দিয়ে ভাগ। যদি 24 দিয়ে ভাগ হয়, খেয়াল করো প্রথমে কিন্তু 24 দুগুণে 48 যাবে না, 24 1 24ই যাবে। আরে বাবা বুঝতে পারছো না? দেখো আমি করে দেখাচ্ছি, দেখো জিনিসটা এরকম আছে তো। তো প্রথমে 24 1 24ই যাবে, 24 দুগুণে 48 যাবে কি, তো প্রথমে কি আসছে আমার 1 আসছে, আর 1 দিয়ে আমার একটা অ্যান্সারই আছে, সেটা হচ্ছে এইটা, আর কোনো অ্যান্সার নেই। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অপশন এলিমিনেট করতে শেখো, অপশন যেগুলো থাকবে সেগুলোকে এলিমিনেট করতে শেখো, তাহলে অটোমেটিক দেখবে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আমার এত বড় ভাগটাও করতে হতো না। বোঝা গেল? তো যে কোশ্চেনগুলো দেয় এক্সামিনার এটা ভেবেই দেয় যে তুমি কতটা শর্ট মেথডে শর্টভাবে নামাতে পারছো। একটা বলেছি না তোমাদের যে এক একটা স্টুডেন্ট এমনও আছে যারা কোশ্চেন এমনভাবে প্র্যাকটিস করে, ম্যাথ যদি 25টা আসে 30টা আসে, 30টা 30টায় বা 25টায় করতে পারবে, কিন্তু পরীক্ষায় কটা নামিয়ে আসতে পারছে সেটা ইম্পর্টেন্ট ওই সময়ের মধ্যে। ঠিক আছে, কারণ ম্যাথ ছাড়াও তোমাদের কাছে সায়েন্স থাকবে, জিকের কোশ্চেন থাকবে, রিজনিংয়ের কোশ্চেন থাকবে, আমাদের সব কিছু এক্সাম পয়েন্ট অফ ভিউ, এক্সাম হলে তুমি বসে কীভাবে পরীক্ষা দিচ্ছ সেই নজর থেকে দেখতে হবে, সেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। ঠিক আছে, তো এই শর্ট প্রসেসগুলো কিন্তু খেয়াল রাখবে। চলো আমরা নেক্সট হোমওয়ার্ক কোশ্চেন কী ছিল সেটা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো কোশ্চেন। যারা ভাবছো না যে ইজি কোশ্চেন দেখো এগুলো আমি মন গড়া আমি যেখান থেকে ইচ্ছা তুলে নিয়ে এসে দিন, এগুলো সবই রেলওয়েতে আসা, রেলওয়ে এলপি টেকনিশিয়ান, জেই, ঠিক আছে, আরপিএফ, এসআই কনস্টেবল, এনটিপি, সব এখানে আসা, মানে আমি
উল্টাপাল্টা কোশ্চেন দিইনি, প্রিভিয়াস ইয়ার বেস করাচ্ছি তোমাদের, চিন্তা নেই। একটি গ্রামের মোট জনসংখ্যা হলো 4000। পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 10% ও 20% বৃদ্ধি পায় এবং এর ফলে গ্রামের জনসংখ্যা 4500 হয়ে যায়। নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? যারা নতুন ক্লাস দেখছো তারা ভিডিওটা পজ করে করার ট্রাই করো, যতক্ষণ না নিজেরা চেষ্টা করছো তখন পর্যন্ত আমি করিয়ে দিলে লাভ হবে না, নিজেরা করার পর আমার কনসেপ্টটা বুঝলে কাজ হবে। দেখো, একটা গ্রামে মোট, এই কোশ্চেনটা আমি সম্পূর্ণ অন্যভাবে করবো। কীভাবে করবো? আমি এলিগেশন মেথডে করবো। এলিগেশন মেথড কীরকম? এখানে মেল আর ফিমেলের কাহিনী বলেছে, মেল আর ফিমেল, পুরুষ আর মহিলা। তো পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 10% এবং 20% বৃদ্ধি পায়, ঠিক আছে? এর ফলে গ্রামের জনসংখ্যা 4500 হয়ে যায়। দেখো, এখানে দুটো জিনিস বলে দিয়েছে, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, মহিলাদের সংখ্যা 20% বৃদ্ধি পেয়েছে, এটুকু তো বলেই দিয়েছে আমাকে এইখানে একটা সংখ্যা লাগাতে হবে যেটা কিনা দুটোর অ্যাভারেজ সংখ্যা বোঝাবে, তবে গিয়ে তো আমি মানে বিয়োগ করতে পারবো, রেশিও বার করতে পারবো, তাই না? সেই সংখ্যাটা কি? দেখো, 4000 জনসংখ্যা ছিল আগে, ভালো করে বুঝবে, 4000 জনসংখ্যা ছিল, এখন পুরুষ আর মহিলা 20% 10% করে বাড়ার জন্য 4500 হয়ে গেছে। আবার বলছি, আগে 4000 ছিল, এখন পুরুষ আর মহিলা 10% 20% বাড়ার জন্য গ্রামের জনসংখ্যা 4500 হয়েছে। তাহলে কতজন বেড়েছে বলো? স্যার 4500 এখন হয়েছে 4000 আগে ছিল, মানে 500 জন বেড়েছে। কতজনের মধ্যে বেড়েছে স্যার? 4000 জনের মধ্যে বেড়েছে, ইন্টু 100। কেন 100 করলাম? পার্সেন্টেজ বার করতে হবে। কেন বার করতে হবে? কারণ অ্যালিগেশন মেথড লাগাচ্ছি, এখানে দুটোই পার্সেন্টেজ আছে, আমাকে এখানেও পার্সেন্টেজ বার করতে হবে। 0 0 কেটে দাও, 5 8 40, 100/8, 100/8 মানে কত? 12.5। ডাইরেক্ট করবো কারণ আমরা ফার্স্ট দিন ক্লাসে কিন্তু জিনিসগুলো আলোচনা করে নিয়েছি, এখানে কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, নাহলে আরও কেটে ছোটো করতে পারো। 4 2 8, 4 25 100, 25/2 মানে 12.5, সবাই জানো, ঠিক আছে? তো এখানে একটা মোটামুটি এভারেজ পেলাম টোটালটার 12.5। এবার কিন্তু আমি অ্যালিগেশন মেথড লাগাতে পারি, ঠিক আছে? দেখো লাগাও, এখানে বিয়োগ করলে কত আসবে? স্যার 2.5। এখানে বিয়োগ করলে কত আসবে? স্যার 7.5। তো 7.5, 2.5, দশমিকগুলো দাও তুলে, কি বললাম? দশমিকগুলো হাঁটি দাও। তাহলে 75 আর 25 যদি আমি শর্টকাটে রেশিওতে বার করি, তাহলে 25 3 75, 25 1 25, 3:1 রেশিও। এই 3টা কি? 3টা হচ্ছে মেল, আর একটা কি? একটা হচ্ছে ফিমেল। একদম একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, রেশিওতে একদম ক্লিয়ার আমাদের, ঠিক আছে? এবার গ্রামের মোট জনসংখ্যা এখানে বলেছে 4000 ছিল, আবার এখানে আমি যদি রেশিওতে দেখি তাহলে মোট দেখছি 3 আর 1 4, তার মানে আমি বলতে পারি 4 রেশিও মানেই 4000, 1 রেশিও মানে হচ্ছে 1000। 4 দিয়ে 4000কে ভাগ করলে তো 1000ই হবে। 4 রেশিও মানে 4000, 1 রেশিও মানে 1000। কার মান বার করতে দিয়েছে? পুরুষের সংখ্যা বার করতে দিয়েছে। তো পুরুষের রেশিও কত? 3 রেশিও, তাহলে 3 রেশিও মানে কত? 3000। 1 রেশিও মানে 1000 হলে 3 রেশিও মানে 3000। কিন্তু আবারও বলছি, তোমাদের এই ট্রিক্স, এই কনসেপ্টগুলো যদি তোমরা শিখে রাখো, তোমাদের ম্যাথটা করতে এত টাইম লাগবে না। আমি বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, তোমাদের করতে জাস্ট 8 থেকে 10 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। আমরা কি এরকম বাচ্চাদের মতো লিখবো 4 রেশিও মানে 4000, 1 রেশিও মানে 1000, 3 রেশিও মানে? কখনোই না। এখানে যখন দেখবো 3:1 রেশিও বেরিয়ে গেছে, মনে মনে করবো 3 আর 1 4 রেশিও, 4 রেশিও মানে 4000 দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে পুরুষের 3 রেশিও মানে 3000। যদি 1 রেশিও বার করতে দিত তাহলে 1 রেশিও মানে 1000, এই যে 1 রেশিও মানে 1000, এটা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? তো দেখে নেবে লাস্টে যে কোন রেশিওটা তোমাদের কাছে চাইছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা কতটা শর্ট মেথড হতে পারে, কতটা ট্রিকি হতে পারে, একদম ইজিলি হতে পারে। ভালো কোশ্চেন এটা। একটি শহরের জনসংখ্যা পরপর 2 বছর, দেখো ম্যাথ করতে পারাটা আর কতটা কম সময়ে করছো সেই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? আমি ম্যাথ করতে পারি আর আমি ম্যাথ কম সময়ে করতে পারি, দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ বারবার বলছি, কম্পিটিটিভ এক্সামের জন্য শিখছো, এটা মাথায় রাখবে। পরপর 2 বছরে 10% এবং 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? একটা শহরের জনসংখ্যা পরপর 2 বছর 10% 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তৃতীয় বছরে আবার 25% কমে গেছে। তৃতীয় বছরের জনসংখ্যা এবং তৃতীয় বছর আগের জনসংখ্যা এর অনুপাত বের করে। এই অঙ্কটা, এই ম্যাথটা কম করে 5টা নিয়মে হতে পারে। আমি তোমাদের সব থেকে শর্ট মেথডটা আগে শেখাবো, ঠিক আছে? প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে স্যার, প্লাস 10% লিখলাম। তারপরে 20% বৃদ্ধি পেয়েছে স্যার, প্লাস 20% লিখলাম। তারপরে 25% কমেছে স্যার, তো এখানে -25% লিখলাম। কোনো ডাউট আছে? না স্যার। 10% মানে আমি 1/10 লিখতে পারি, 20% মানে আমি 1/5 লিখতে পারি, 25% মানে আমি 1/4 লিখতে পারি।
আবার বলো না স্যার কোত্থেকে পেলাম। 10/100, 20/100, 25/100% তুললে তো এটাই হয় না। ঠিক আছে, এটা +1, এটাও +1, কিন্তু এটা মাইনাস, কারণ কমেছে দেখতে পাচ্ছি, মাইনাসে আছে। ঠিক, প্রথম বছর 10 থেকে 11 হয়েছে। আরে একটা যোগ হবে না, এখানে একটা যোগ হবে, এখানে একটা বিয়োগ হবে, যেখানে কমেছে সেখানে তো বিয়োগই হবে। 10 থেকে 11, এটা 5 থেকে 6 হয়ে গেছে, আর এটা 4 থেকে 3 হয়ে গেছে। সব রেশিও এগুলো। বলো এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা? এটা ছিল, এটা আগে, এটা আমি অন্য কালার দিয়ে লিখছি, এটা ছিল আগে 3 বছর আগে, আর এটা হচ্ছে পরে 3 বছর পরে। কি করব, সব গুণ করে দাও। আরে গুণ করে কাটাকুটি যাচ্ছে, দেখো 2 2 4, 2 3 6, এখানে কাটছে তো কেটে নাও, ছোটো করে নাও। গুণ করো, 10 5 50, 2 100, এটাকে গুণ করে নিলাম, এখানে এলো 100। এটাকে গুণ করো 11 3 33, 3 99, তো এখানে আমি 99 করে দিলাম। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে এখানে 100:99 দেখে কেউ এটাকে টিক করে দিয়ে চলে এসো না, চরম ভুল হয়ে যাবে। বলেছে কি, তৃতীয় বছরের জনসংখ্যা এবং 3 বছর আগের তৃতীয় বছরের জনসংখ্যা, মানে যেটা হলো এখন, যেটা হলো তার মানে এইটা, আর 3 বছর আগের জনসংখ্যা তার মানে হচ্ছে এইটা, এদের অনুপাত, তার মানে রেশিও কিন্তু কি হয়ে যাবে, 99:100। কেউ কিন্তু ভুল করে উপরেরটা ক্লিক করবে না। তাই বলছি, যখন অনুপাত জিজ্ঞাসা করবে বারবার কোশ্চেনটা পড়বে যে তৃতীয় বছরে আগের জনসংখ্যা এটা লাস্টে দিয়েছে, আগের জনসংখ্যা এটা লাস্টে দিয়েছে 100টা, এটা কিন্তু মাথায় রাখবে। এর থেকে শর্ট মেথড এটা হয় না, এত সুন্দর মেথড। যে কোনো কোশ্চেন এরকম দিক তোমাদের এই মেথডে কিন্তু করে নিতে পারবে। তার জন্য বলি কনসেপ্ট শেখো। ডাইরেক্ট কোনো পিডিএফ, আমি যে পিডিএফটা বার করেছি আমাদের ম্যাথে, তোমরা জানো যে 2016 সাল থেকে 2021 সালে সম্পূর্ণ বাংলা চ্যাপ্টার ওয়াইজ, সম্পূর্ণ বাংলা ভাষাতে আমাদের পিডিএফ আছে। পিডিএফের নিচে স্টুডেন্টরা বারবার বলছে স্যার অ্যান্সার করা নেই কেন, অ্যান্সার, আরে অ্যান্সার ওখানে কি হয়, তার জন্য ক্লাস চাই, তার জন্য ক্লাসে কনসেপ্ট শিখতে হবে। তখনই ভাবে স্টুডেন্টরা স্যার তো পেড ব্যাচ বিক্রি করছে, স্যার তো ক্লাস বিক্রি করছে। আরে যতক্ষণ না ক্লাসে না আসছো, জিনিসগুলো না শিখছো, কনসেপ্ট না শিখছো, আমি আমার কাছে নিতে হবে বলছি না, তোমরা পিডিএফ নিয়ে এমন কোনো স্যারের কাছে করো যে তোমাকে কনসেপচুয়াল ডিটেলস আমাদের এখানে করানো হয় বলে আমি তোমাদের বলি। ঠিক আছে, আমি লাস্টে আলোচনা করব আমাদের যে পেড ব্যাচ রয়েছে, যেখানে কী আমি তোমাদের অ্যাকচুয়াল শিখতে হয় না, জিনিসগুলো শিখতে হয়, আমার কাছে নিতে হবে কোনো ব্যাপার নেই। যে কোনো স্যারের কাছে অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, কিন্তু ওই জিনিসগুলো তোমাদের কনসেপ্টটা শিখতে হবে। এটা ভাববে না যে পিডিএফের নিচে 2 লাইন লেখা আছে মানে সে দারুণভাবে ক্যালকুলেশন করে দারুণভাবে বুঝে, হয় না। পিডিএফে কোনো দিন হয় না। পিডিএফে কোশ্চেন পেলে সেখানে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু তোমাকে জিনিসটা কনসেপ্টটা শিখতে হবে, তবে গিয়ে ফুলফিল হবে ম্যাথটা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। আমাদের হোমওয়ার্ক এখানে শেষ হলো, এবার আমরা নতুন কোশ্চেন যে কটা আছে আমরা সে কটা করে আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করব। দেখো দেখো কোশ্চেনটা পড়ো। আজকে 22শে জানুয়ারি, তোমরা জানো রাম মন্দিরের প্রতিষ্ঠা, খুবই একটা ভালো দিন, খুবই আনন্দপূর্ণ দিন একটা। কিন্তু দেখো কোথাও না কোথাও রেলওয়ে যারা স্টুডেন্ট এমন একটা ভ্যাকেন্সি বার করলো, তাদের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, এমন একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করলো, ক্রিয়েট করলো, যে তারা মন থেকে একদমই খুশি নয়, তাই না? যদি আজকে সব ঠিকঠাকভাবে বার করতো, না আমরা এত লড়াই করতাম, না এত টুইটার ক্যাম্পেন করতাম, না আমাদেরকে ওয়েট করতে হতো, আমাদের এতদিন হয়তো আমরা প্রিপারেশন নেওয়া মানে ভালো করতাম, প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিতাম, ফর্ম ফিল আপের জন্য তোড়জোড় করে দিতাম, এবং খুশি খুশি আমরা রাম মন্দিরের প্রতিষ্ঠা আমরা মনে একটা আনন্দ অনুভব করতাম, তাই না? যদি 60,000, 65,000, 70,000 ভ্যাকেন্সি দিত, 5 বছর এজ রিল্যাক্সেশন দিত, কতই না ভালো হতো। কিন্তু কোথাও না কোথাও মানে টিচাররা, স্টুডেন্টরা, মানে বিশ্বাস করবেন হয়তো স্টুডেন্টরা ভাবছে যে শুধুমাত্র টিচাররাও না, মানে আলাদা রকম একটা কী বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না, এমন একটা জিনিস ফিল করছে না। মানে এত বছর ধরে ভাবো, যারা রেলওয়ে টিচার, আমার কথাই বলি, ধরো রেলওয়ে ছাড়া অন্য কোনো ব্যাচ দেখবে কখনো লঞ্চ করি না, অন্য কোনো কিছু পড়াই না, আমরা রেলওয়ের জন্য আপ্রাণ চেষ্টা করি, স্টুডেন্টদেরকে তৈরি করি। কিন্তু লাস্টে এসে এরকমের ধরনের মানে যখন ভ্যাকেন্সি বার করে সরকার, যখন এরকম কাজগুলো করে, খুব খারাপ লাগে আর কি, তাই না? চলো ঠিক আছে, দেখা যাক, মোটামুটি 25-26 তারিখের মধ্যে আমরা কিছু তো রেজাল্ট দেখতে পাবোই। সেই নিয়ে তো ভিডিও বানিয়েছি, আশা করি ভিডিওটা দেখেছো তোমরা। বলো, রবি এবং রাজেশ এমটেক প্রোগ্রাম যোগদানের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা লিখেছিলেন। রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে এবং তার নম্বরগুলি তাদের নম্বরের যোগফলের 52% ছিল। রবি ও রাজেশের প্রাপ্ত নাম্বার। খুব ভালো কোশ্চেন একটা, বলো
দুজন আছে, রবি আর মিস্টার রাজেশ। দেখো যেখানে এক্স, আমি সাধারণত এক্স ধরে 100 ধরে কিন্তু কোশ্চেন করাই না, অ্যান্সার মানে তোমাদের কনসেপ্ট দিই না, কিন্তু কোথাও যদি এক্স ধরতে হয়, কোথাও যদি 100 ধরতে হয়, যদি সেটা করে যদি কোশ্চেন ইজি হয়, তাহলে তো আমাদের সেটা করতে হবে। রবি এবং রাজেশ এমটেক প্রোগ্রামে যোগদানের জন্য একটা প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন। প্রথম লাইনে কিছু নেই, ছেড়ে দাও। রবি রাজেশের চেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে। আমি মানলাম রাজেশ পেয়েছে এক্স, তাহলে রবি পেয়েছে x+8। এর মধ্যে কোনো ডাউট আছে? না স্যার। রবি রাজেশে 8 নাম্বার বেশি পেয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে, এবং তার নম্বরগুলি তাদের তার নম্বর এটা গুলিটা হবে না, হ্যাঁ, তার নম্বর তাদের নম্বরের যোগফলের 52%। তার নাম্বার মানে কার নাম্বার বলেছে? রবির নাম্বার বলেছে, রবির নাম্বার বলেছে। তার নাম্বার তাদের নম্বরের যোগফলের 52%। তার নাম্বার মানে x+8 তাদের নাম্বারের যোগফলের, এই নাম্বারটা যোগফলের। কোশ্চেনে বলে দিয়েছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। বলছে তাদের নাম্বারের যোগফলের, তো তাদের নাম্বারের যোগ করো, যোগফলের 52%, আর 52% মানে আমি 52/100 লিখতে পারি। এটাই বলেছে। কোশ্চেনটা পড়ে অনেকে ঘাবড়ে যাবে পরীক্ষার হলে, কিন্তু জিনিসটা বলেছে ভেরি ইজি, যে তার নম্বর মানে রবির যে নাম্বার আছে তাদের নাম্বারের যোগফলের 52%। ক্লিয়ার? এবার আমরা কি করব? কাটিং কুটিং করতে স্টার্ট করব। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো, সরি এটা ভুল হয়ে গেছে। 4 13 52, 4 25 100, 4 13 52। তাহলে কি হবে? x+8, এখানে দেখো এক্স আর এক্সটা যোগ করে দাও, 2x+8, 13/25। এত ভেঙে করছি যাতে তোমাদের কোথাও কোনো ডাউট না থাকে, ঠিক আছে? পরীক্ষা এসব করতে যেও না, ডাইরেক্ট গুণ করো এটা 25 দিয়ে। 25x প্লাস 25 200, আর এখানে কী পড়ে এলো? 2x+8। তো এক্সটাকে দিকে নিয়ে চলে এসো, এক্সটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 25 থেকে 2 বিয়োগ হলে 23x, আর 200টাকে দিকে নিয়ে চলে যাও, 200টাকে দিকে নিয়ে চলে গেলে কী হয়ে যাবে? ভুল হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়ে যাচ্ছে। দেখো এটা 13টা গুণ হবে না, এটার সঙ্গে 13টা গুণ হবে না। 25টা তো এদিকে চলে এলো, ঠিক আছে, কিন্তু 13টা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো 13 দুগুণে 26x, 13 8 104, আর 26, তার মানে 26xটা এদিকে চলে আসবে, তাই তো? 26xটা চলে এলে এখানে কী হয়ে যাবে? -x হয়ে যাবে, শুধু x লিখলাম আমি, আর 200টা ওদিকে চলে যাবে, 104-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, কত হবে? 96। তাহলে এদিকে মাইনাস মাইনাস কেটে যাবে, x = 96। এখান থেকে কী বেরোলো? x = 96। চলো ঠিক আছে। বলছে রবি ও রাজেশের প্রাপ্ত নাম্বার, এখানে বলাই আছে, এখানে শুধু এক্সের ভ্যালুটাকে বসিয়ে দাও না। এক্সের ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, কার নাম্বার চেয়েছে? রবি রাজেশ, দুজনকারই চেয়েছে, তাহলে রবির বেরোবে 96 + 8 মানে 104, আর এখানে তো এক্সেরই মান চেয়েছে মানে 96, তাই 96 আর 104 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? ভেরি ইজি কোশ্চেন ছিল, কিন্তু একটু ভাষাটা তোমাদের বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আর আমি বারবার বলছি তোমাদের কিন্তু এগুলো খাতায় নোট করতে হবে না, তোমরা জাস্ট মন দিয়ে দেখো, আমি টেলিগ্রামে সমস্ত পিডিএফ আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। একটা পরীক্ষায় পাস করার জন্য একজন প্রার্থীকে সামগ্রিক টোটাল নাম্বারে 50% পেতে হবে। এটা দারুণ প্রশ্ন। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নম্বরের প্রথম পত্রে 40% নাম্বার পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 150 নম্বরের দ্বিতীয় পত্রে ন্যূনতম কত শতাংশ নম্বর পেতে হবে? এইটা যখন তোমরা মানে কম্পিউটার স্ক্রিনে দেখবে না, তখন দেখবে স্ক্রোল করে করে পড়তে হচ্ছে, এত বড় কোশ্চেন। আমরা কি আসি, এত বড় কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসি, এরপর থেকে ছাড়তে হবে না। দেখো একদম ইজিলি বলছে, একজন প্রার্থীকে, ভালো করে বুঝবে, একজন প্রার্থীকে সামগ্রিক নাম্বার, টোটাল যে নাম্বার আছে পরীক্ষায় তার 50% পেতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু এই যে 50%টা বলেছে, এটা কিন্তু কোনো পার্টিকুলার সাবজেক্টে বলেনি, কোনো পত্রে বলেনি। এটা বলছে টোটাল নাম্বার যেটা আছে, সামগ্রিক নাম্বার যেটা আছে, তার 50% পেতে হবে। দুটো পত্র আছে, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা হচ্ছে সেকেন্ড পেপার। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নম্বরের প্রথম পত্র কত? 200 নাম্বার, তার 40% পেয়েছে। আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য 150 নম্বরের দ্বিতীয় পত্র, তার দ্বিতীয় পত্র কত? 150 নম্বরে। এখানে কত শতাংশ নাম্বার পেতে হবে? বোঝা গেল? দেখো এর বলেছে 40% নাম্বার পেয়েছে সে, আর এর বলেছে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। আমি এটা x% মানবো, কিন্তু তার আগে না এটাকে ছোট করে রেশিও করে নিই আমরা।
দেখো 0 0 যদি কেটে দিই, আমরা রেশিও যদি বার করি, কত হবে, 5 4 20 আর 5 3 15, 4:3 রেশিও। বোঝা গেছে, 4:3 রেশিও। এবার এদিকে দেখো, এর 40% নাম্বার আর এর কত পার্সেন্ট নাম্বার আমার কাছে জানতে চেয়েছে। আমি এটা X% ধরে নিলাম, আর এর সামগ্রিকভাবে কত পার্সেন্ট, না 50%। সামগ্রিকভাবে 50%। চলো ঠিক আছে, আমি সিম্পল এবার কী করব, দেখো কোশ্চেনটা বুঝতে পেরেছো তো। ফার্স্ট পেপারে টোটাল নাম্বারে 40% পেয়েছে, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড পেপারে বলছে পরীক্ষায় পাস করার জন্য সেকেন্ড পেপারের কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। তো আমরা রেশিও বার করে নিয়েছি 4:3, আর এখানে বলে দিয়েছে যে প্রথম পত্রে 40%, তাই আমরা 40% লিখেছি। আর দ্বিতীয় পত্রটা জানি না কত পার্সেন্ট পেতে হবে, তো আমরা এক্স ধরেছি, ওটাই আমাকে জানতে চেয়েছে। আর টোটাল সামগ্রিক যে নাম্বার তার 50% বলেছে। এবার সিম্পল কী করবো বলতো, গুণ করে নেবো। দেখো 40 4 160, 40 4 160%, আর এদিকে তোমার 3x%, এটা সমানই বলেছে সামগ্রিক নাম্বারের 50%। দেখো 4 আর 3 7, 7 ইন্টু 50 কত হয়, 350। এবার যদি এখান থেকে তোমরা না মানো, তাহলে সিম্পল কী করবে, টোটাল নাম্বার কত বলো, টোটাল যে নাম্বার সেই নাম্বারটা কত, 200 + 150 মানে হচ্ছে কত, 200 আর 300, 350। এই 350-এর টোটাল নাম্বার, দেখো এই টোটাল নাম্বার। কিন্তু এখানে এই হিসাবে করছি না আমি, সেই জন্য এটা আমি লিখছি না। এখানে বলছে সামগ্রিক নাম্বারের 50%, তো সামগ্রিক রেশিওটা আমরা বার করে নেবো। 4 আর 3 7, কী বললাম, সামগ্রিক রেশিওটা কত, 7 রেশিও। তো এই 7 রেশিওর সঙ্গে 50%টা গুণ করবো, যেমন এগুলো করলাম। এটাই ম্যাথের ট্রিক, এটাই রুলস। এই ধরনের যত ম্যাথ আসবে, এই ধরনের যত ম্যাথ আছে তোমরা এই রুলসেই করবে, এই রুলসের বাইরে কিছু করতে হবে না। 4টাকে আমি 40-এর সঙ্গে গুণ করছি, 3টাকে আমি এক্সের সঙ্গে গুণ করছি, এবং সামগ্রিক যে রেশিওটা সেটা আমি এটার সঙ্গে গুণ করছি। বোঝা গেল, 160%, 3x%, 350। এখান থেকে সিম্পল আমি এক্সট্রা ভ্যালু বার করবো। পার্সেন্ট কেটে দাও, এখানে পার্সেন্ট কিছু হবে না। 3x সমান কী হবে, 160টা ওদিকে চলে যাবে, মানে 190 হয়ে যাবে। 350-এর সঙ্গে 160টা বিয়োগ হলো, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, 190/3। আর 190/3 মানে 63.13%। 63.13%। এখানে কাছাকাছি নাম্বার কি আছে দেখবো, 64%। এটা হয়ে যাবে রাইট আনসার, নিয়ারেস্ট ভ্যালু, মানে এটা নিয়ারেস্ট ভ্যালু হবে 64%। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে এখানে রাইট আনসার। কিন্তু এই ম্যাথটা যদি অন্য নিয়মে করতে চাও অনেক বড় হবে, বা ম্যাথটা সাইজ অনেক বড়, তোমরা স্ক্রোল করে করে পরীক্ষাতে দেখতে দেখতে তোমাদের টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এই মেথডে করো তোমাদের জাস্ট 10-12 সেকেন্ডের মধ্যে কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো একটি নির্বাচনে শুধুমাত্র 2 প্রার্থী ছিল, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছেন, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। অবৈধ ভোটের সংখ্যা কত ছিল বলো। এখানেও সেমভাবে আমি টোটাল যে ভ্যাকেন্সি সেটা ধরে নেবো 100%, সরি ভ্যাকেন্সি বলছি, মানে ভোটার যে আর কি, টোটাল ভোট ধরে নেবো 100%। এই কদিন এলপি ভ্যাকেন্সি বলতে বলতে সব জায়গাতে ভ্যাকেন্সি চলে আসছে মুখে, যেমন এলপির সঙ্গে টেকনিশিয়ান চলে আসে, কিন্তু দেয়নি টেকনিশিয়ান, কী করা যাবে আর, সেরকম 100% টোটাল ধরবো আমি। এর মধ্যে বলছে পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। মানলাম যে এইটা এখানে জয়ী প্রার্থী লিখবো, এখানে পরাজিত প্রার্থী লিখবো। তো পরাজিত প্রার্থী 48% পেয়েছে, ভালো কথা। তাহলে জয়ী প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে, স্যার 51%। কী করে পেলাম, না 100 থেকে 48 বিয়োগ করে দিলাম, তাহলে 51 চলে আসবে। তাই কি আসছে না, দেখো এই জায়গাটা বুঝবে। লাস্টের লাইনে কি বলেছে, লাস্টের আগের লাইনে বলছে শুধুমাত্র 2 প্রার্থী ছিল, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা এবার দেয়নি, কিন্তু দারুণ কোশ্চেন দিয়েছে। দেখো তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বলো তো 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, তাহলে এ কত পার্সেন্ট পাবে, এটা আমাকে বলো। দারুণ কোশ্চেন এটা বলো, এ কত পার্সেন্ট পাবে। তাহলে এ পাবে 51%। কেন 51% বললাম, কেন 51% পাবে, কারণ 3% ভোটের পার্থক্য আছে, তাহলে এ নিশ্চয়ই 3% বেশি পেয়েছে। স্যার 3% বেশি কেন পেয়েছে বলছে, কারণ এ জয়লাভ করেছে। আমি এখানে কি লিখেছি, যে উইন হয়েছে, আর এখানে হচ্ছে কি, যে লুজার, যে লস করেছে, সে হেরে গেছে। যে হেরে গেছে সে কম পাবে, যে জিতেছে সে বেশি পাবে। তাহলে এদের মধ্যে যদি 3%, আমি বড় মানলাম, আমি তোমাকে বললাম যে
আমি পেয়েছি 5%, আমি হেরে গেছি। তুমি পেয়েছো আমার থেকে, আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য হচ্ছে 2%-এর, তাহলে তুমি কত পেয়েছো? অবশ্যই তুমি 7% পেয়েছো। তবেই তো 2%-এর মধ্যে 2%-এর গ্যাপিং তৈরি হয়েছে। এবং তুমি কেন 2% বেশি? কারণ তুমি জয়লাভ করেছো, তাই তুমি 2% বেশি। ঠিক সেই রকম এখানে 48% যে লুজার সে পেয়েছে, হেরে গেছে যে, এখানে বলছে 3% ভোটের ব্যবধান, তার মানে এ 3% বেশি পেয়েছে, মানে 51%। কিন্তু স্যার একটা জায়গায় গন্ডগোল হচ্ছে আমাদের, এই টোটালটা যদি আমি যোগ করি তাহলে আমার কত আসছে? 51 আর 48, এই দুটো কিন্তু আমার 99% আসছে। তাহলে 1% কোথায়? দেখো এখানে কি বলেছে, অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? এই অবৈধ ভোটই হচ্ছে 1%, যেটা কিনা অবৈধ। বোঝা গেল? এইটাই হচ্ছে সেই অবৈধ ভোট, এটাই হচ্ছে সেই অবৈধ ভোট। টোটাল আমার 99% আসছে না, কিন্তু আমার টোটাল ভোট কত, ভোটার কত? 100%। তাহলে নিশ্চয়ই 1%, এই যে 1%টা, এটাই আমার অবৈধ ভোট। বলো কীরকম কোশ্চেনটা? দারুণ কোশ্চেন। সেই অবৈধ ভোটের সংখ্যা চেয়েছে, পার্সেন্টেজ চাইনি। যদি পার্সেন্টেজ চাইতো এখানে পার্সেন্টেজও চাইতে পারতো, তাহলে আমি ডাইরেক্ট করতাম 1%। ঠিক আছে, এবার আমি সংখ্যাটা কি করে পাবো? দেখো এই লাইনটা পড়ো, তার প্রতিপক্ষ 6,000 ভোট বেশি পেয়েছে। আবার তার পরের লাইনেই বলছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 3%। তার আমি বলতে পারি 3% মানেই হচ্ছে এই 6,000 ভোট। স্যার কেন? বলেছে না লাইনে, প্রতিপক্ষ 6,000 ভোট বেশি পেয়েছে, তুমি আমি ডিফারেন্স আমাদের মধ্যে 3%। আবার বলছি তুমি আমার থেকে 6,000 ভোট বেশি পেয়েছো, তার মানে এই 3% যে ডিফারেন্স, এটা মানেই তো 6,000। তাহলে 3% মানে যদি 6,000 হয়, 1% মানে কত স্যার? 1% মানে 2,000। এই 2,000টাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তার কারণ অবৈধ ভোটের সংখ্যা জানতে চেয়েছে, আর অবৈধ ভোট আমরা দেখলাম এখানে 1%। বলো ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটা কিন্তু দারুণ কোশ্চেন ছিল একটা। ঠিক আছে, চট করে একবারে পড়ে কিন্তু করা চাপ আছে। এটা কি বলে কনসেপ্ট, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। যদি তোমরা এটাকে অন্যভাবে করতে, হয়তো 2 পাতা 1 পাতা 1.5 পাতা অঙ্কটা হয়ে যেত। তোমরা টাইম পাবে, কটা লাইন লিখেছে তা তোমার বোঝানোর জন্য লিখেছি। তোমরা যখন করবে এখানে 2টো লাইন লিখবে, তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, যদি কিনা কনসেপ্ট বুঝে থাকো। আশা করি বোঝা গেছে কোশ্চেনটা। চলো নেক্সট দেখো, আমাদের চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখানে আমাদের চ্যাপ্টার ফুল কমপ্লিট। এবারে আমাদের নেক্সট প্ল্যানিং কি? এরপরে কিন্তু তোমার জন্য একটা দারুণ প্ল্যানিং করে রেখেছি আমি। দেখো কিন্তু এই প্ল্যানিংটা করার আগে না, তোমাদের কাছে একটা আমার মানে কি বলবো, একটা অভিযোগ আছে। কি অভিযোগ? না দেখো, তোমাদের আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি এখানে ক্লাস তো করাবো কন্টিনিউ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ, তখনই চলবে যখন তোমরা এই 4টে জিনিসের কোনো কমি রাখবে না। কিন্তু তোমরা ভিডিও দেখছো কিন্তু না লাইক করছো, না কমেন্ট করছো, না শেয়ার করছো, না সাবস্ক্রাইব করছো। দেখো এগুলো করতে তো তোমাদের বিশাল কিছু টাইম যায় না, আর তোমাদের পয়সায় লাগে না। তো করে দাও না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও না, একটা কমেন্ট করে যাও তোমাদের কোনো প্রবলেম থাকলে, বা কোনো হোমওয়ার্কের অ্যান্সার যদি দিতে হয় সেটা, বা কেমন লাগলো ক্লাস, সেটা কমেন্ট করো, ফ্রেন্ডদের শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। এই জিনিসগুলো তো করতে থাকো না। কি আছে, এগুলো করতে তো তোমাদের টাকা বা সময় বিশেষ কিছু যায় না, তাই না? কিন্তু হ্যাঁ, যে সমস্ত টিচাররা পড়ায় তার একটা মোটিভেশন পায় যে না, আমি নেক্সট দিন আমাকে ক্লাসটা নিতে হবে, এটা কন্টিনিউ করতে হবে সিরিজটা, অনেক স্টুডেন্টরা দেখছে, এটা ভালো লাগবে, আর কিছু না। দেখো এরপর প্ল্যানিং হচ্ছে যে আমি ঠিক করেছি যে এই চ্যাপ্টার থেকে, এই যে চ্যাপ্টারটা করালাম, এখান থেকে 20টা কোশ্চেন বা 25টা কোশ্চেন আমি এখনো ঠিক করিনি। ঠিক আছে, 20টা হতে পারে, 25টা হতে পারে, ঠিক আছে, কটা হবে আমি জানি না। এই কোশ্চেনে একটু টেস্ট নেবো। টেস্ট আমি কোথায় নেবো না, আমাদের অ্যাপ্লিকেশনে নেবো। এক্সাম গ্র্যাভিটির যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমি টেস্টটা নেবো। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, বা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে ইনস্টল করবে। কী করে করবে আমি তোমাদের দেখাচ্ছি। সেখানে ফ্রি মক টেস্টে যাবে, আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফ্রি মক টেস্টে গিয়ে ওখান থেকে তোমরা টেস্ট দেবে, এবং এবার তোমরা ভাবছো স্যার টেস্ট তো দেবো, কিন্তু যেগুলো পারবো না, যেগুলো ভুল হবে, সেগুলো তাহলে আমি সলিউশন কোথায় পাবো? এক তো ওখানে তোমাদের দেখিয়েই দেবে টাইম কতটা পাচ্ছ, কত টাইমের মধ্যে করতে হচ্ছে, কোনটা ঠিক অ্যান্সার কোনটা ভুল অ্যান্সার দেখিয়ে দেবে। কিন্তু ওটার আমি প্রপার সলিউশন পরের দিন ক্লাসে তোমাদের ডিটেলসে সমস্ত ম্যাথ আমি করাবো, তখন তোমরা বুঝে যাবে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, পুরো সলিউশন করে দেবো। এবার তোমরা এটা পাবে কীভাবে, সেই জিনিসটা দেখে নাও। আর কমেন্টে অবশ্যই জানাও যে এই যে আমার প্ল্যানিংটা তোমাদের ভালো লাগলো কি না, বা তোমরা চাইছো ওটা কি, সেই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, দেখো তার আগে তোমাদের আমি বলে রাখি, রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ, এই এত যে ম্যাথ করাচ্ছি
চ্যাপ্টার ওয়াইজ 2016 সাল থেকে 2021 পর্যন্ত যত ম্যাথ আছে, যত সায়েন্সের প্রশ্ন আছে, কী কী আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, অ্যাডভান্স অ্যারিথমেটিক, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি সম্পূর্ণ বাংলা ভাষায় রেলওয়ে বিগত বছরের পিডিএফ বা প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি চাও সেটাও অ্যাভেলেবেল আছে। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, যারা ইউথ কম্পিটিশন হিন্দি ইংলিশে পড়তে পারো না, জেনারেল সায়েন্স বলো, জেনারেল নলেজ বলো, ম্যাথ বলো, তাদের জন্য পিডিএফ রেডি। এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল ব্যাচ যারা কমপ্লিটলি চাও, তারা অ্যাপ্লিকেশন যেটা আমি তোমাদের এখন দেখাবো সেখানেই অ্যাভেলেবেল আছে, বা ডাইরেক্ট যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাদের কল করলে তোমাদের হেল্প করা হবে। যদি কোনো কোর্স বাই করতে কোনো প্রবলেম হয়, এখান থেকেও বাই করে তোমাদের অ্যাড করে নেওয়া হবে। এলপি টেকনিশিয়ান আইটিআই যারা ফিটার ট্রেড করেছো, ওয়েল্ডার করেছো, ইলেকট্রিশিয়ান করেছো, ওয়্যারম্যান করেছো, এবং আমাদের টার্নারেরও কোর্স আসতে চলেছে মাত্র 799 টাকায়, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে প্রত্যেকটা ক্লাস, পিডিএফ দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন, এমসিকিউ, প্রত্যেকটা জিনিসকে A to Z কমপ্লিট করা হবে। ঠিক আছে, এই ট্রেড সাবজেক্টগুলো আছে। বা যদি কোনো জেনারেল সায়েন্স চাও, পার্টিকুলারভাবে শুধুমাত্র ম্যাথ করবো স্যার, এই যে ম্যাথ দেখছো না, এই ম্যাথের প্রায় 4500 প্রশ্নের কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ওখানে সলিউশন করানো আছে বা ক্লাস চলছে, তোমরা সেই ম্যাথ কিন্তু ক্লাসে কিন্তু জয়েন করতে পারো, যেখানে অ্যাকচুয়াল কনসেপ্ট শিখবে, অ্যাকচুয়াল পরীক্ষা ক্লিয়ার করবে তোমাদের, ম্যাথ নিয়ে আর কোনো জীবনে কোনো দিন কোনো ডাউট থাকবে না। এবার হচ্ছে কম্বাইন্ড ব্যাচ আছে, তোমাদের নিতে পারো কম্বাইন্ড ব্যাচে, যেখানে তোমাদের এনটিপিসি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বা যে কোনো রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, নন টেকনিক্যাল ব্যাচ এখান থেকে কিন্তু কমপ্লিট হবে, অন্য কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না। এবার তোমাদের জানিয়ে রাখি কী করে পাবে। দেখো, ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে না, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো, ইনস্টল করার পরে এখানে রেজিস্টার করবে, ভালো করে বুঝে নাও, রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে যখনই ক্লিক করবে, তোমার মোবাইল ইনস্টল করার পর রেজিস্টার অপশান আসবে কিন্তু, ঠিক আছে। তোমাদের মোবাইল নাম্বারটা পুট করবে, যেমন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, তারপর একটা ওটিপি আসবে, দেখো ওটিপিটা পুট করবে, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, অ্যাপ্লিকেশনটা খুলবে, যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিয়ে দেবে। পেড কোর্সে যাবে, পেড কোর্সে যখনই তুমি যাবে না, তখন তোমার এই ক্লাসগুলো শো করবে, তুমি এখান থেকে তোমার যেটা ইচ্ছা সেখানে বাই করতে পারবে। আর এই যে মক টেস্টের কথা বলছি, এখানে দেখবেন উইকলি টেস্ট সিরিজ বলে একটা জিনিস আছে, এখানে ফ্রি মক টেস্ট দেওয়া যায়, এটাই ক্লিক করবে, অলরেডি কিছু টেস্ট অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা দিতে পারো। আর এটা আমি কবে অ্যাভেলেবেল করে দেবো, এটা তোমাদের আমি একদিন সময় দেবো, আমি কালকের মধ্যে এটা আপলোড করে দেবো, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস, আগে আমি রিকোয়েস্ট করবো সবাইকে মক টেস্টটা অ্যাটেন্ড করো, অন্তত একবার অ্যাটেন্ড করো মক টেস্টটা, ঠিক আছে। একটা দিন সময় দেবো, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, মানে হচ্ছে কালকে 23 জানুয়ারি মঙ্গলবার, এই একটা দিন সময় দিচ্ছি, কালকে ক্লাস নিচ্ছি না, কারণ কালকে এখানে মক টেস্ট আমি আপলোড করব তোমাদের জন্য, এখানে তোমরা ভালো করে টেস্ট দাও। 24শে জানুয়ারি আমি তোমাদের এই যে টেস্টটা দেবে, এটার প্রপার সলিউশন আমি তোমাদের জন্য করিয়ে দেবো, ঠিক আছে। তো প্লিজ তোমরা এই এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এবং মক টেস্ট তোমরা দাও, একদম ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা লাগছে না মক টেস্ট দিতে, তাই তোমরা প্রত্যেকে কিন্তু দিতে পারো। আর বললাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, যদি কোথাও কোনো রকম সমস্যা হয়, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর প্লিজ 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 যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।